প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে। এই এপিসোডে কথা বলবো ইরান পরিস্থিতি নিয়ে। ইরানে যা ঘটছে প্রায় 2 সপ্তাহ ধরে, এই সব কিছু সারা পৃথিবীর মানুষ আসলে রুদ্ধশ্বাসে দেখছে এবং আমাদের বাংলাদেশি মানুষকেও সেটি প্রভাবিত করছে কোনো না কোনোভাবে। তো এই বিষয়ে একটু কথা বলা জরুরি। আসলে অনেকেই কথা বলছেন, আমি বলি না, সাধারণত আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে কথা বলি না, কারণ আমার চ্যানেলের শুরু থেকেই সেই কাজটি আমি করিনি। কিন্তু ভাবছি যে ইরান নিয়ে 2-4টি কথা বলা দরকার এবং আপনাদের মতামত জানা দরকার, আপনারা কি ভাবছেন ইরান ইস্যুতে। তো 2 সপ্তাহেরও বেশি হলো কিন্তু ইরানে যেই পরিস্থিতি চলছে এখন। আর শুরু হয়েছিল গত 28 ডিসেম্বর, নিশ্চয়ই আমাদের মনে আছে কারো কারো। গত 28 ডিসেম্বর শুরু হয়েছিল, আর কারণটি ছিল মূল্যস্ফীতি, যেটিকে ইংরেজিতে আমরা ইনফ্লেশন বলি। তো মূল্যস্ফীতি বা ইনফ্লেশন বেড়ে 50% দাঁড়িয়েছে ইরানে, অর্থাৎ মানুষ তার ক্রয় ক্ষমতা হারিয়েছেন। বস্তা ভর্তি টাকা লাগে কোনো কিছু কিনতে, ছোটোখাটো জিনিস। একটি ভয়ঙ্কর পরিস্থিতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাপানে এমন অবস্থা হয়েছিল। তো খুব বাজে পরিস্থিতি, মানুষের নাবিশ্বাস হচ্ছিল নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে। তো এই যখন অবস্থা, আর এর পেছনে কারণগুলো তো নিশ্চয়ই আমাদের জানা আছে। বহু বছরের স্যাংশন বা নানা রকম অর্থনৈতিক অবরোধের মধ্যে রয়েছে ইরান। প্রিয় দর্শক, আমরা জানি যুক্তরাষ্ট্র থেকে শুরু করে আরও অন্যান্য অনেক দেশ নানামুখী অবরোধ ইরানের উপরে আছে। তো এই অবরোধ সহ্য করে ইরান কিভাবে এত বছর টিকে আছে, সেটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে। তো এনিওয়ে, তো সেই অবরোধের ফল তো আছে, আউটকাম আছে। তো সেই আউটকাম আমরা দেখলাম, মানুষ খুব বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন। তাহলে মূলত এখন যে আন্দোলনটি ইরানে চলছে, সরকার বিরোধী আন্দোলন, এটি শুরু হয়েছিল দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে, আর সেটি এখন রূপ নিয়েছে বা টার্ন করেছে সরকার পতনের আন্দোলনে, ঠিক যেমনটি বাংলাদেশে হয়েছিল। প্রিয় দর্শক, বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের সঙ্গে বা জুলাই আন্দোলনের সঙ্গে আমরা কিন্তু অনায়াসেই ইরানের পরিস্থিতিকে কিছুটা মিলিয়ে নিতে পারি। শুরু হয়েছিল কোটা আন্দোলন দিয়ে, মেধা না কোটা, মেধা মেধা, এই ছিল আমাদের টপিকটি বা আন্দোলনের ইস্যুটি। তো সেইটি হাসিনা যখন দমন পীড়ন শুরু করলেন, হাসিনার সরকার, আওয়ামী লীগ, তখন আর সেই কোটা আন্দোলনের সীমিত থাকলো না, হাসিনা খেদাও আন্দোলনে পরিণত হলো এবং ফলশ্রুতিতে হাসিনাকে বিদায় নিতে হলো। আসলে জন আকাঙ্ক্ষা, জনস্বার্থ, গণদাবির বিপরীতে গিয়ে আজ পর্যন্ত পৃথিবীতে কোনো শক্তি টিকে থাকতে পারেনি। সাময়িকভাবে পেরেছে, দীর্ঘমেয়াদে পারেনি। সাময়িকভাবে দমন পীড়ন চালাতে পেরেছে, নির্যাতন করতে পেরেছে, নির্যাতন করে আন্দোলনও স্থিমিত করতে পেরেছে। অনেক স্বৈরাচারীকে আমরা দেখেছি অতীতে, কিন্তু চূড়ান্ত বিচারে হয়নি, সেটি পারেনি, জনতারই জয় হয়েছে। তো 2 সপ্তাহের বেশি হয়েছে যা চলছে ইরানে। এর মধ্যে গতকাল পরশুদিন মঙ্গলবার ইরানের একজন সরকারি কর্মকর্তা, ঊর্ধ্বতন, রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে বললেন, স্বীকার করলেন রাষ্ট্রীয়ভাবে যে 2000-এর মতো আন্দোলনকারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিহত হয়েছেন এই আন্দোলনে, এবং সঙ্গে যোগ করলেন যে এইটির জন্য ষড়যন্ত্রকারীরা দায়ী। ষড়যন্ত্র বলতে এখানে মার্কিনিরা তো সরাসরি উপস্থিত নেই, বাট তাদের বিভিন্ন এজেন্টরা নানা ফর্মে ফাংশন করছে। ইসরায়েল আছে, আর আমরা আগেও জানি গত আন্দোলনে ইসরায়েলি অসংখ্য স্পাই পাওয়া গিয়েছে, যারা স্পাইং করছে ইরানের উপর, ইরানের নিরাপত্তা বাহিনীর উপর, খোদ ইরানে থেকে, এবং ইরানেরই বাসিন্দা তারা অনেকে, ইসরায়েলের হয়ে স্পাইং করছিলেন তারা। তো সেই জন্য তিনি বলছিলেন যে এই জন্য শত্রুরা দায়ী বা ষড়যন্ত্রকারীরা দায়ী এই হত্যাকাণ্ডগুলোর জন্য। তো যাই হোক, আন্তর্জাতিক বিশ্ব এটি নিচ্ছে না। আন্তর্জাতিক বিশ্ব এই জন্যে ইরানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কিন্তু দায়ী করছে। তো এটি ছিল মঙ্গলবারের তার সাক্ষাৎকার। আর গতকাল পর্যন্ত এবং আজকে পর্যন্ত সেই সংখ্যার 2000-এ সীমিত নেই, 2600-র মতো দাঁড়িয়েছে মৃতের সংখ্যা। আর এইটি সরকারি হিসেব আসলে। তো এই সরকারি হিসেবও সবাই নিচ্ছে না। ইরান ইন্টারন্যাশনাল নামক যেই সংবাদ মাধ্যমটি আছে, ইরানের বাইরে থেকে তারা সংবাদ প্রচার করেন, তাদের তথ্য মতে এই সংখ্যা 12,000-এরও বেশি নিহতের সংখ্যা।
তারা বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে সেটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছে ম্যাথামেটিক্যালি, 12,000-এর বেশি বলে দাবি করেছে। তো এই যখন অবস্থা, তখন আর এর মধ্যে যুক্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তো ইরান ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প বা মার্কিন প্রেসিডেন্ট বা যুক্তরাষ্ট্রের রাজনীতি জড়িত থাকবে না, সেটা তো হতেই পারে না। তো ডোনাল্ড ট্রাম্প হুমকি দিচ্ছিলেন শুরু থেকেই যে আন্দোলনকারীদের উপর যদি ইরান সরকার দমন পীড়ন নীতি চালায় তাহলে যুক্তরাষ্ট্র সেখানে হস্তক্ষেপ করবে, মিলিটারিলি হস্তক্ষেপ করবে। এই হুমকি কিন্তু তিনি দিয়ে আসছিলেন ক্রমাগত। আর তিনি উস্কে দিচ্ছিলেন ইরানের অধিবাসীদের যে তারা যাতে রাস্তায় থাকেন, আন্দোলন বেগবান করেন এবং সরকারি সংস্থাগুলো দখল করে নেন, এরকম উস্কানি ডোনাল্ড ট্রাম্প দিচ্ছিলেন। আর সম্প্রতি আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প কী করেছেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং তাকেও তার ওয়াইফ সহ যুক্তরাষ্ট্রে ধরে এনেছেন বা অপহরণ করেছেন বলা যেতে পারে। সো এই মার্কিন দুর্বৃত্ত এইসব কাজই করছে। তো তাই ইরানের লোককেও তিনি উস্কে দিচ্ছিলেন। তো বহুদিন থেকেই আমেরিকা চাইছিল যে ইরান পর্যুদস্ত হয়ে পড়ে, ইরান যে পারমাণবিক সক্ষমতা অর্জন করেছে বলে বলা হয় সেইটি হারিয়ে ফেলে বা সেটি আর বাড়াতে না পারে। ইউরেনিয়াম এনরিচমেন্ট যদিও বলা হচ্ছে যে এটি নিছক সিভিলিয়ান পারপাসে করা হচ্ছে, বাট যুক্তরাষ্ট্র এটি মানতে রাজি নয়। এবং আমরা দেখলাম গত কয়েক মাস আগেরই তো কথা, যুক্তরাষ্ট্র যখন বোমা হামলা চালালো ইরানে ইসরায়েলের হয়ে, তাদের পারমাণবিক কর্মসূচিকে দুর্বল করে দিল এবং ইরানের শাসন ব্যবস্থাকেও একটা হুমকির মুখে মোটামুটি নিয়ে এসেছিল। এবং সেই থেকে দেশটি কিন্তু এখনও ঘুরে দাঁড়াতে পারেনি সেভাবে। তো এর মধ্যে আবার ডোনাল্ড ট্রাম্প হুমকি দিচ্ছে তাদের মিলিটারি ইনভলভমেন্টের কথা। যদি আন্দোলনকারীদের উপর দমন পীড়ন চালানো হয় তাহলে যুক্তরাষ্ট্র আক্রমণ করবে ইরানকে। আর এর মধ্যে গত 10 জানুয়ারি একজন আন্দোলনকারীকে ইরফান সুলতানি তাকে গ্রেপ্তার করা হয়েছিল। 26 বছর বয়স্ক সেই আন্দোলনকারী, যিনি একজন ক্লদিং স্টোরের কর্মচারী, কাপড়ের দোকানের এমপ্লয়ি। তো গতকাল তার মৃত্যুদণ্ড হবার কথা ছিল। আর সারা বিশ্ব রুদ্ধশ্বাসে অপেক্ষা করছিল যে ইরান আসলে শেষ পর্যন্ত কী করে ইস্যুতে। মানবাধিকার সংস্থাগুলো থেকে চাপ আসছিল, বিভিন্ন মাধ্যম থেকে চাপ আসছিল। আর ডোনাল্ড ট্রাম্প তো বলেই দিয়েছে যে যদি তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় যুক্তরাষ্ট্র দেরি করবে না হামলা করতে ইরানের উপর। তো সব কিছু বিবেচনায় এই 37-38 মিনিট আগেও গার্ডিয়ান আপডেট করেছে, দ্য গার্ডিয়ান ইউকের। তো তারা সেখানকার ঊর্ধ্বতনদের বিচার বিভাগের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলেছে যে তারা সরে এসেছে এটি থেকে, তারা এই মৃত্যুদণ্ড দিচ্ছে না। তো এটি খুব ভালো একটি বিষয় আমরা মনে করি। এটি ভালো হতো না, কোনো কিছুর জন্য ভালো হতো না, কাজটি অমানবিক হতো। কারণ আন্দোলন সংগ্রাম করবার অধিকার মানুষের আছে, সেই জন্য মৃত্যুদণ্ড দেওয়া যায় না। আর এত আন্দোলন, এত সংগ্রাম, 2009-এর পরে এটি কিন্তু 5ম বৃহত্তম সমাবেশ সরকার বিরোধী এবং আন্দোলন ইরানে। আর এই এত কিছুর পর আমরা দেখছি লক্ষ লক্ষ লোক রাস্তায় নেমে এসেছে, অগ্নিসংযোগ করছে, সরকারি অফিস পোড়াচ্ছে, জ্বালাচ্ছে, অনেক কিছু নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে। কিন্তু তারপরও আমরা আগেও দেখেছি, আগের আন্দোলন সংগ্রামগুলোতেও এই ইরানের যে মোল্লাতন্ত্র সেখানে আছে, আয়াতুল্লাহ আলী খোমেনি এখন আছেন প্রধান মোল্লা হিসেবে, তাদেরকে কিছুই করা যায়নি, কোনো আন্দোলন সংগ্রাম সফল হয়নি। আর এর পেছনে কারণ হলো তার বিভিন্ন স্তরে রাখা নিরাপত্তা বলয়। আর এর মধ্যে প্রধানটি হলো IRGS, ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর, IRGS। তো ধারণা করা হয় এই গার্ড কোরের সদস্য সংখ্যা 1.5 লাখ থেকে 2 লাখের কাছাকাছি। আর আরেকটি সংস্থা আছে, এদেরই একটি স্বেচ্ছাসেবক সংস্থা, প্যারামিলিটারির মতো, সেটি হলো বাসিজের অ্যাক্টিভ সদস্য সংখ্যা আছে 4.5 লক্ষ কমপক্ষে। এবং প্রয়োজন হলে ইরান সরকার আরও মোবিলাইজ করে সেটিকে 1 মিলিয়ন পর্যন্ত পৌঁছে দিতে পারে। অর্থাৎ 1 মিলিয়ন স্বেচ্ছাসেবী আছেন যারা রাস্তায় দাঁড়িয়ে যান আন্দোলন সংগ্রাম থামাবার জন্যে। তাহলে IRGS-এর অ্যাক্টিভ মেম্বাররা এবং বাসিজের মেম্বাররা। তো এইভাবে 2 স্তরে অন্তত, অন্যান্য গোয়েন্দা বিভিন্ন ইউনিট তো আছেই, ডিরেক্টলি মাঠে থেকে যারা আন্দোলন সংগ্রাম দমন করতে পারেন, আন্দোলনকারীদের উপর গুলি চালাতে পারেন, নিষ্ঠুরভাবে সব কিছু করতে পারেন, এই 2 স্তরে ভাগ করা হয় বিষয়টি। তো আন্তর্জাতিক বিশ্লেষকরা এবং যারা নিরাপত্তা নিয়ে কাজ করে, নিরাপত্তা বিশ্লেষকরা, তারা বলছিলেন যে যেভাবে এই নিরাপত্তা বলয় সাজানো,
তাতে করে রাস্তার আন্দোলন দিয়ে এই আলী খামেনির সরকারকে হটানো যাবে না, এই সরকারের বিরুদ্ধে কিছু করা যাবে না, যদি না সরকারের ভিতরে ফাটল সৃষ্টি হয়। অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো, ল এনফোর্সমেন্টে যারা যারা কাজ করছেন, IRGS থেকে বা সিজ এবং অন্যান্য যেগুলো ডিটেকটিভ ব্রাঞ্চ আছে, সরকারের ইন্টেলিজেন্স আছে, সেগুলোতে যদি ফাটল সৃষ্টি হয় তখন সরকার দুর্বল হবে। না হলে এই সরকার দুর্বল হবে না, এবং এই সরকার যতই বাধ্যত মনে হোক যে একটি খাদের কিনারে আছে আলী খামেনির সরকার, যে কোনো মুহূর্তে পড়ে যাবে ধাক্কা দিলে, সেটি ঘটতে যাচ্ছে না। এটি আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা। আর বাইরের চাপ তো আছেই বরাবরই, বাইরের চাপও আসলে সরকারকে সেইভাবে দুর্বল করতে পারবে না। কারণ হলো এই সরকারের প্রতি এই যে বলছিলাম যে নিরাপত্তা বাহিনীর মধ্যে কোনো ফাটল নেই, ফুল আনুগত্য আছে তাদের এই সরকারের প্রতি। সো ডোনাল্ড ট্রাম্প যদি হামলাও করে, মিলিটারি ইনভলভমেন্ট যদি সেখানে আমরা দেখি যুক্তরাষ্ট্রের, তাহলে হয়তো আলী খামেনির সরকার থাকবে না, কিন্তু সেই একই সরকার থাকবে, ক্ষমতায় হয়তো অন্য কেউ আসবে। আর ইরান থেকে ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্র যা করেছে, ইরানের সঙ্গে তা করতে পারবে না। ইরানের বিষয়টা আলাদা। আমরা দেখেছি ইরান কীভাবে সক্ষমতা দেখিয়েছে 7 মাস আগের কথা, যখন যুক্তরাষ্ট্র বোমা মারল ইরানে, তাদের পারমাণবিক কর্মসূচি আন্ডারগ্রাউন্ডের অনেকটাই ক্ষতিগ্রস্ত করেছে, কিন্তু তারপরও তারা মোটামুটি মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সো ইরানের বিষয়টি এরকম না যে ইরান থেকে আলী খামেনিকে ধরে নেওয়া যাবে, ইরানের বিষয়টি এরকম না। ওই ভেনেজুয়েলার সমীকরণ ইরানের ক্ষেত্রে মোটেই প্রযোজ্য হবে না। তো এখন পরিস্থিতি যেখানে আছে, তাতে করে ডোনাল্ড ট্রাম্পের হুমকির মুখে ইরান আবার জানিয়ে দিয়েছিল মধ্যপ্রাচ্যের যেসব দেশগুলোতে US ঘাঁটি আছে, সৌদি আরবে আছে, কাতারে আছে, জর্ডানে আছে, তো সেখানে জানিয়ে দিয়েছিল যে ইরান এই দেশগুলোকে হামলা করবে, দেশগুলোতে থাকা ঘাঁটিগুলোকে হামলা করবে যদি যুক্তরাষ্ট্র ইরানে হামলা করে। আর তারই প্রেক্ষিতে আবার দেখা গেল কাতারের যে বেইস আছে, ঘাঁটি আছে সেখান থেকে আল উদেইদা ঘাঁটি, সেখান থেকে কিছু সৈন্যকে সরিয়ে নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, সৈন্য সরানো শুরু করেছে। তো এইটি কি ইরান হামলা করবে সেই ভাবনা থেকে হতে পারে। আর এটি আরেকটি ইঙ্গিতও কিন্তু দিচ্ছে যে আল উদেইদা থেকে সৈন্য সরিয়ে নেওয়া মানে যুক্তরাষ্ট্র কি আলটিমেটলি ইরানকে আক্রমণ করতে যাচ্ছে। যদিও গতকালই রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলছিলেন ইরানের অভ্যন্তরে যারা রাজতন্ত্র পছন্দ করেন, আরেকটি বিষয়ে কথা বলা দরকার, রাজতন্ত্রবাদীরা আবার রেজা পাহলভিকে ফিরিয়ে আনতে চাইছেন। প্রিয় দর্শক, 1979-তে ইসলামী বিপ্লব হয়েছিল ইরানে, তখন ইরানের শেষ শাহ পালিয়ে যেতে বাধ্য হন বিপ্লবে। আর তার আগে থেকেই তার ছেলে রেজা পাহলভি বিদেশে থেকে পড়াশোনা করছিলেন, আর বহু বছর থেকে তিনি যুক্তরাষ্ট্রে নির্বাসিত, সেখানে পড়াশোনা করেছেন, সেখানে সেটেল করেছেন। তো রেজা পাহলভিকে অনেকে চাইছেন, রাজতন্ত্রবাদীরা যারা রাজতন্ত্র টিকিয়ে রাখতে চাইছেন ইরানে, তাদের একটি সংখ্যা রেজা পাহলভিকে ফিরিয়ে নিতে চাইছেন আগামী ইরানের নেতৃত্ব দেবার জন্য। তো ইদানিং রেজা পাহলভি কথাবার্তা বলছেন, সাক্ষাৎকার দিচ্ছেন বিভিন্ন জায়গায়, ডোনাল্ড ট্রাম্প তাকে ইন্ট্রোডিউস করাচ্ছেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার সম্পর্কে গতকাল রয়টার্সকে যা বললেন যে তাকে তিনি প্রশংসা করেছেন যে তিনি খুব ভদ্র, কিন্তু ইরানের লোকেরা তাকে মেনে নেবে কিনা বা ইরানের নেতৃত্ব দিতে তিনি পারবেন কিনা এই বিষয়ে সংশয় প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তাতে করে কারো কারো মনে হতে পারে যে আপাতত ডোনাল্ড ট্রাম্প নিবৃত্ত হয়েছে, আর যেহেতু ইরফান সুলতানিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি এবং ডোনাল্ড ট্রাম্প সেটা উল্লেখ করেছে, তো ডোনাল্ড ট্রাম্প ইরান আক্রমণ করতে যাচ্ছে না, কিছুই বলা যায় না। ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে শেষ কথা বলে কিচ্ছু নেই। আমরা আগেরবারও দেখেছি যখন B-52 বোমার বিমান দিয়ে ইরাকের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার চেষ্টা করা হলো, তখনও আলোচনার কথা বলছিলেন ডোনাল্ড ট্রাম্প, খামেনিকে আলোচনার কথা বলছিলেন, আলোচনার জন্য চিন্তা করতে বলছিলেন, এর ফাঁকে আক্রমণ করেছেন। তো ডোনাল্ড ট্রাম্পে আবার একই কাজ তিনি করবেন না সে কথা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না, সেই সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে। তাই ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে শেষ কথা বলতে কিছুই নেই। একরকম কথা বলবে, আলোচনার জন্য এনগেজ রাখবে, ওদিক দিয়ে আক্রমণ করে ফেলবে, এটি খুবই সম্ভব। তাই আমরা আসলে আগাম জানি না কি হতে যাচ্ছে, এই বিষয়ে কোনো রকম প্রেডিকশন করা আন্তর্জাতিক বিশ্লেষকরা কেউ চূড়ান্ত কোনো প্রেডিকশন কেউ করছেন না। এই সরকার কি থেকে যাবে? এই দফা আন্দোলন উতরে উঠবে? আলী খামেনির যে সরকারটি এখন স্ট্রাগল করছে, লক্ষ লক্ষ লোক রাস্তায় আছে, যদিও রাস্তায় লোক সংখ্যা এখন কমেছে, কারণ দমন পীড়নের মুখে অনেকটাই তারা দমন করতে পেরেছে। তো বাট এখনও চলছে, সব কিছু সক্রিয় আছে।
তো প্রিয় দর্শক, কী ভাবছেন? ইরান সরকার, এই বর্তমান সরকারকে টিকে যাবে, নাকি আন্দোলনকারীদের জয় হবে, বাংলাদেশে যেরকম হয়েছিল জুলাই যোদ্ধাদের জয়, হাসিনাকে বিদায় নিতে হয়েছিল, নাকি এই সরকার ইরানে থেকে যাবে? আপনাদের মতামত জানাতে ভুলবেন না। কথা বলবো আবারও কখনো। ভালো থাকবেন সেই পর্যন্ত।